ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল U Barbhuiya। আজকে আমি আপনাদের সম্মুখে যে ভিডিও সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রশস্ত পার্ট 1। প্রশস্ত পার্ট 1 কীভাবে ফিল আপ করতে হয় সেটি। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিশেষভাবে অক্ষম রয়েছে সেসব ছাত্রছাত্রীকে শনাক্ত করে তাদের মধ্যে কী কী ডিফিকাল্টিজ রয়েছে, কী অক্ষমতা রয়েছে সেটি বেছে বের করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে প্রশাস্ত, ডিসেবিলিটি স্ক্রিনিং চেকলিস্ট ফর স্কুলস। বিদ্যালয়ের প্রধানরা নিশ্চিত করবেন যে যে কোনো সাধারণ শিক্ষক সঠিকভাবে অভিমুখী শিক্ষাবিদ বা সম্পদ শিক্ষক অথবা ডায়েট কাউন্সিলর শিক্ষার্থীদের প্রাথমিক স্ক্রিনিংয়ের জন্য এই প্রশস্তটি ব্যবহার করবেন। এর জন্য একদিন বা অর্ধেক দিন ওরিয়েন্টেশন, স্কুলে মিটিং, ওয়ার্কশপ বা আলোচনা সভার আয়োজনও করা যেতে পারে। প্রত্যেক নিয়মিত শিক্ষককে প্রতি ছাত্রপ্রতি প্রশস্ত পার্ট 1-এর এক কপি প্রদান করতে হবে। বিদ্যালয়ের প্রধানের উচিত নিয়মিত শিক্ষকদের দ্বারা পূরণ করা সমস্ত প্রশস্ত পার্ট 1 সংগ্রহ করা। স্কুল প্রধানকে সমস্ত ভরা প্রশস্ত পার্ট 1 বিশেষ শিক্ষাবিদ সম্পদকে পাঠাতে হবে। প্রশস্তের পার্ট 2 ব্যবহার তারপরে হবে। প্রথমে আমরা প্রশস্ত পার্ট 1-এর ব্যবহার করব। প্রশস্ত পার্ট 1 একটি ক্লাসের সমস্ত ছাত্রদের স্ক্রিনিং করার জন্য ব্যবহার করা হবে। প্রশস্ত পার্ট 1 বিষয় শিক্ষকদের সহায়তায় শ্রেণী শিক্ষকদের দ্বারা পরিচালিত হবে। যেখানে প্রয়োজন হবে শিক্ষকদের আচরণ অনুযায়ী সেখানে টিক চিহ্ন দিতে হবে প্রশস্ত পার্ট 1-এ যেটি বর্ণিত রয়েছে। প্রশস্ত পার্ট 1 ব্যবহার করার আগে শিক্ষকদের 2 সপ্তাহের জন্য শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করা উচিত বা আরও বিভিন্ন প্রসঙ্গ যেমন একাডেমিক, সামাজিক, আচরণগত, গতিশীলতা এবং অভিযোজন ইত্যাদি ব্যাপারে শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করতে হবে। স্ক্রিন করা ছাত্রদের সাথে সম্পর্কিত তথ্য গোপনীয় থাকতে হবে। কেবলমাত্র তাদের পিতামাতার সঙ্গে সেটা শেয়ার করতে পারবেন। এক কথায় বলতে গেলে প্রশস্ত একটি স্ক্রিনিং টুল, যেখানে কোনো ধরনের অবৈজ্ঞানিক লেবেলিং প্রচার করে না এবং এটি সমস্ত ক্লাসের সকল ছাত্রদের জন্য পরিচালনা করা হবে। তো এখন আমি আলোচনা করব 21 পয়েন্ট যেগুলো দেওয়া ছিল, সেই 21 পয়েন্টের কি কি অক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে এখানে। প্রথম পয়েন্টে আমরা দেখে নেব 1.1 রয়েছে, দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন ওয়াকিং অর নিডস সাপোর্ট টু ওয়াক ক্লাইম্ব স্টেয়ার্স। অর্থাৎ যে বাচ্চা ডিফিকাল্টি ফেস করে, অর্থাৎ কঠিনতা ফেস করে, ইন ওয়াকিং অর নিডস সাপোর্ট টু ওয়াক, হাঁটতে বা চলাফেরা করতে যে অন্যের সাহায্য নিতে উৎসুক, অর্থাৎ যে নিজের থেকে সে চলাফেরা করতে বা সিঁড়ি উঠতে তার অসুবিধা হচ্ছে। তো যদি এ ধরনের বাচ্চা হয় তাহলে আপনারা ডান দিকে টিক দিবেন। 1.2-তে রয়েছে, দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন মুভিং ইউজিং এনি পার্ট অফ দ্য বডি, ফর এক্সাম্পল হ্যান্ডস ফর রাইটিংস, ইটিং এটসেট্রা। অর্থাৎ একটি বাচ্চা যদি মুভিং অর্থাৎ গতি করতে, শরীর চালনা, অঙ্গ চালনা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চালনা করতে যদি তার প্রবলেম অর্থাৎ ডিফিকাল্টি ফেস করছে, যেমন সে হাত নাড়তে পারছে না ভালো করে, লিখতে গেলে তার অসুবিধে হচ্ছে, খেতে গেলে অসুবিধে হচ্ছে, এ ধরনের বাচ্চা থাকলে আপনারা টিক করবেন। 1.3-তে রয়েছে, দিস স্টুডেন্ট হ্যাজ অবজারভেবল ডিফর্মিটি সাচ এজ মিসিং এনি বডি পার্টস, সে ফর এক্সাম্পল হ্যান্ড, ফিঙ্গার, লেগ। যদি কোনো বাচ্চার কোনো শরীরের অঙ্গ না থাকে, যেমন হাত, পা, আঙ্গুল, এরকম বডি পার্টসের মধ্যে যদি কোনো মিসিং লিম্বস থাকে তাহলে সেটি আপনারা টিক করবেন। তারপর 2.1-এ রয়েছে, দিস স্টুডেন্ট এক্সপেরিয়েন্সেস নামনেস, ফিলস নাথিং, ল্যাক অফ সেন্সেশন ইন হ্যান্ড, ফিট, লেগ, আর্ম। অর্থাৎ কোনো শিশুর যদি সেন্সেশন না থাকে কোনো অঙ্গের মধ্যে, হাত, পা, বাহু, এরকম যে কোনো লিম্বসের মধ্যে যদি তার সেন্সেশন না থাকে, অর্থাৎ নামনেস অর্থাৎ অসারতা যদি অনুভব করে, তো সে সকল বাচ্চার ক্ষেত্রে আপনারা এখানে টিক দিতে পারেন। তারপর 3.1-এ রয়েছে, দিস স্টুডেন্ট হ্যাজ stiffness, floppiness in limbs and or jerky movement in limbs
জার্কি ওয়াকিং প্যাটার্ন, ইনভলানারি আনকন্ট্রোলড মুভমেন্টস। এই বাচ্চার যদি শরীরের কোনো অঙ্গ স্টিফনেস, ফ্লপিনেস অথবা জার্কি মুভমেন্ট করে, যেমন অসারতা অনুভব করা, অবশ ভাব এরকম যদি থাকে, জার্কি মুভমেন্ট হচ্ছে বা জার্কিং ওয়াকিং প্যাটার্ন হচ্ছে চলাফেরা করার সময় কাঁপুনি অনুভব করা, কম্পন হওয়া শরীরের মধ্যে, এরকম যদি হয় তাহলে আপনারা ঠিক করবেন। দিস স্টুডেন্ট হ্যাজ প্রবলেমস ইন সেলফ হেল্প স্কিলস, defecating, washing, eating, holding and placing objects, cutting, pasting. যদি কোনো শিক্ষার্থী নিজের কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করছে, কোনো কিছু ধুতে গিয়ে হাত ধোয়ার কথা হতে পারে, বা খেতে বা কোনো কিছু ধরতে, কোনো কাটিং করতে বা কোনো পেস্টিং করতে যদি অসুবিধা হচ্ছে, তাহলে সে বাচ্চার ক্ষেত্রে এখানে টিক মার্ক করবেন। 3.3-তে রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ স্লার্ড, আনক্লিয়ার্ড স্পিচ অর ড্রুলিং। অর্থাৎ শিশু এমন শব্দ উচ্চারণ করে যা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে, স্পষ্টভাবে বলতে পারছে না, অথবা তার মুখ থেকে লালা নির্গত হচ্ছে। তারপর 4.1-এ বলা হয়েছে দিস স্টুডেন্ট ইজ সিগনিফিক্যান্টলি শর্টার ফর হিজ অর হার এজ। যদি কোনো বাচ্চা তার বয়স অনুপাতে কম বেড়ে থাকে, অর্থাৎ শর্ট থাকে, আন্ডারসাইজড থাকে, সেক্ষেত্রে আপনারা টিক দিতে পারেন। দিস স্টুডেন্ট হ্যাজ এ disproportionately large head, broad legs, short fingers or neck। এখানে 4.2-তে বলা হয়েছে যদি কোনো ছাত্র তার শরীরের তুলনায় তার মাথা বড়, পা বাঁকা এবং আঙ্গুলগুলো ছোটো খাটো এবং অথবা ঘাড় খাটো, সেক্ষেত্রে 4.2-তে টিক দিতে পারেন। 5.1-এ রয়েছে দিস স্টুডেন্ট ফলস ফ্রিকুয়েন্টলি and has difficulty getting up from a lying or sitting position। যদি কোনো শিশু হাঁটতে গেলে হঠাৎ করে পড়ে যায়, আবার উঠতে গেলে তার অসুবিধে হয়, বা বসার যে আসনে বসবে সেখানে বসতে গেলে ডিফিকাল্টিস ফেস করছে, সেক্ষেত্রে আপনারা এখানে টিক দিতে পারেন। 5.2-তে রয়েছে দিস স্টুডেন্ট অলওয়েজ ওয়াক্স অন হিজ অর হার টোজ। কিছু বাচ্চা এমনও থাকতে পারে যারা হাঁটার সময় শুধু পায়ের আঙ্গুলের মধ্যে ভর করে হাঁটে, সেক্ষেত্রে আপনারা সেখানে টিক দেবেন 5.2-তে। 6.1-এ রয়েছে দিস স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার। যদি কোনো শিশু অ্যাসিড দ্বারা আক্রান্ত হয়, যদি তার শরীরে বা মুখে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে তাকে অ্যাসিড দিয়ে অ্যাটাক করা হয়, এমন কোনো শিশু থাকলে এখানে টিক করতে পারেন। 7.1-এ রয়েছে দিস স্টুডেন্ট ইজ আনএবল টু সি এনিথিং ইউজিং বোথ আইজ। তারপর 7.1-এ রয়েছে যদি কোনো শিশু তার দুটি চোখেই দেখতে পায় না। 8.1-এ রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন সিইং ইন লো লাইটিং অর ফিলস দ্য নিড টু মুভ টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট। 8.1-এরও বলা হয়েছে যে বাচ্চাটি কিছু দেখতে গেলে কম আলোতে দেখতে অসুবিধে হচ্ছে এবং তার আরও বেশি আলোর প্রয়োজন, বা আলোর দিকে সে মুভ করছে, সেসব বাচ্চাদের ক্ষেত্রে এখানে ঠিক করতে পারেন। 8.2-তে বলা হয়েছে দিস স্টুডেন্ট ব্লিঙ্কস অর রাবস হিজ অর হার আইজ ফ্রিকুয়েন্টলি অর কমপ্লেন্স অ্যাবাউট বার্নিং সেন্সেশন অর ইচিনেস ইন অর অ্যারাউন্ড দ্য আইজ অর ফ্রিকুয়েন্ট হেডেক। যদি কোনো শিশু বারবার চোখের পাতা এভাবে বন্ধ করে খুলে, অথবা তার চোখের ভিতর কোনো ধরনের ইচিং অর্থাৎ চুলকানো ভাব থাকে, চোখের মধ্যে হোক বা চোখের চারপাশে হোক, বা তার মাথা বেদনা থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ঠিক করতে পারেন। 8.3-তে লেখা হয়েছে দিস স্টুডেন্ট হোল্ডস এ বুক টু ফার অর টু ক্লোজ হোয়াইল রিডিং। যখন একটি শিশু কোনো কিছু পড়তে, বইয়ে কোনো কিছু পড়তে তার বইটি চোখের অনেক কাছে ধরে রাখে অথবা চোখ থেকে অনেক দূরে ধরে রাখে, সেক্ষেত্রে আপনারা এখানে ঠিক করতে পারেন। 8.4-এ রয়েছে দিস স্টুডেন্ট ফেসেস ডিফিকাল্টিজ হোয়াইল রিডিং সাচ এজ মিসপ্লেসেস দ্য লাইন অর স্কিপস লাইন্স ইন বিটুইন, omits words, adds words, moves head along the text। যদি কোনো শিশু পড়ার ক্ষেত্রে যখন সে পড়ে তখন শব্দ ছেড়ে দেয়, অনেক ক্ষেত্রে লাইনের মধ্যে এক লাইন ছেড়ে অন্য লাইনে চলে যায়, শব্দ ছেড়ে দেয়,
অন্য শব্দ নতুন শব্দ যোগ করছে, বা তার মাথা সেই বই বা নোটস যাই পড়ছে না কেন সেদিকে সে মুভ করে, সেক্ষেত্রে আপনারা এখানে টিক করতে পারেন। 8.5 রয়েছে দি স্টুডেন্ট অ্যাভয়েডস এনগেজিং ইন অ্যাক্টিভিটিস রিকোয়ারিং ভিজুয়াল ফোকাস সাচ এজ রিডিং অর কালারিং অর রাইটিং, কপিং ফ্রম ব্ল্যাকবোর্ড অর প্রেফার্স টু কপি ফ্রম পিয়ার্স। যে ছাত্র ক্লাসের মধ্যে নিজেকে কোনো অ্যাক্টিভিটিতে অর্থাৎ কোনো কাজে নিজেকে জড়িয়ে নিতে ইচ্ছুক নয়, পড়ার ক্ষেত্রে হোক, রং করার ক্ষেত্রে হোক, লেখার ক্ষেত্রে হোক, সে ব্ল্যাকবোর্ড থেকে না লিখে সে প্রেফার করে তার পিয়ার্সদের কাছ থেকে, অন্য সব সহপাঠীদের কাছ থেকে সে কপি করতে পছন্দ করে, এমন শিশুর ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 8.6-এ দিস স্টুডেন্ট ক্লোজেস অর কভার্স ওয়ান আই হোয়াইল রিডিং অর ফোকাসিং অন ক্লোজ অবজেক্টস। কোনো শিশু এমন থাকতে পারে যারা কোনো কিছু যখন দেখে তখন সে একদম নিকট থেকে দেখতে চায়, হয়তো সে কোনো কিছু পড়ছে বা কোনো কিছু দেখছে, তো সে কী করে একটি চোখ বন্ধ করে, কভার্স ওয়ান আই, একটি চোখ বন্ধ করে ভালো করে অন্য একটি চোখ দিয়ে দেখছে, সেসব ক্ষেত্রে ওইসব বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে ঠিক করবেন। 8.7-এ বলা হয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ মিসঅ্যালাইনড আইজ অ্যাসিমেট্রিক্যাল অর স্কুইন্ট। অর্থাৎ কোনো ছাত্র, কোনো শিক্ষার্থী এরকমের হতে পারে যার চোখ একটু টেড়া রয়েছে, একদিকে আমরা যখন দেখি সে এদিকে তাকাচ্ছে কিন্তু আসলে সে এদিকে না অন্যদিকে তাকাচ্ছে, এরকম টেড়া যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আপনারা ঠিক করবেন। 9.1-এ রয়েছে দিস স্টুডেন্ট টার্নস হেড টু পজিশন এয়ার ইন দ্য ডিরেকশন অফ দ্য স্পিকার or purposefully watches the face of the speaker during a conversation. যদি কোনো বাচ্চা কারো কথা শোনার সময় সে তার ওই বক্তার দিকে তার কান এরকম পেতে শুনতে ইচ্ছুক বা কান পেতেই থাকে, অথবা লিপস মুভমেন্ট ফলো করে, যে সময় উনি কথা বলছেন বক্তার কথা শোনার সময় যদি লিপস মুভমেন্ট ফলো করে বা কান বাড়িয়ে দেয়, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করতে পারেন। 9.2-তে রয়েছে দিস স্টুডেন্ট ডাজ নট রেসপন্ড হোয়েন অ্যাড্রেসড অর কল আউট। এই ছাত্র যে উত্তর দেয় না যখন তাকে অ্যাড্রেস করে কোনো কিছু বলা হয়, সে রিপ্লাই দেয় না, অর্থাৎ সে কানে শুনতে পাচ্ছে না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে এখানে ঠিক করবেন। 9.3-তে রয়েছে দিস স্টুডেন্ট ইউজেস অ্যান আনইউজুয়ালি লাউড ভয়েস while speaking or often mispronounces words. এমন সব বাচ্চা যদি থেকে থাকে যারা কথা বলার সময় জুড়ে কথা বলে কিন্তু মিসপ্রোনাউন্স হয়ে যায়, উচ্চারণ সঠিকভাবে হয় না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে ঠিক করবেন। 9.4-এ রয়েছে দিস স্টুডেন্ট ফ্রিকুয়েন্টলি আস্কস ফর রিপিটেশন ডিউরিং ডিকটেশন অর ভার্বাল ইনস্ট্রাকশন। আপনি শিক্ষক হিসেবে যখন ক্লাসে পড়াচ্ছেন তখন কোনো কিছু ডিকটেশন করার সময় ছাত্রটি বারবার জিজ্ঞেস করছে আপনাকে। তারপর 9.5-এ দিস স্টুডেন্ট হ্যাজ প্রবলেমস ইন হিয়ারিং এনভায়রনমেন্টাল সাউন্ডস সাচ এজ দ্য স্কুল বেল, পিপল কলিং অর ইজ নট স্টার্টেড সারপ্রাইজড বাই লাউড নয়েজেস। এমন সকল ছাত্র যারা পরিবেশগত যে সকল শব্দ, সেসব শব্দ শুনতে তাদের প্রবলেম হয়, যেমন মানুষ তাদেরকে ডাকছে বা মানুষকে ডাকাডাকির শব্দ, স্কুলের বেল অর্থাৎ ঘন্টি বাজার শব্দ, বা সারপ্রাইজড হঠাৎ হওয়া এমন কোনো শব্দ শুনলে যাদের কোনো ডিফিকাল্টি হয়, প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে এখানে আপনারা ঠিক করবেন। তারপর 10.1-এ বলা হয়েছে দিস স্টুডেন্ট রিপিটস ওয়ার্ডস অর পার্টস অফ ওয়ার্ডস অর স্পিক্স ইন শর্ট ফ্র্যাগমেন্টেড ফ্রেজেস। যে সকল ছাত্র একটি শব্দকে বারবার উচ্চারণ করে, বারবার বলে, রিপিট করে, অথবা একটি ওয়ার্ডের একটি পার্টকে সে সংক্ষেপে বলে বা ছোটো খাটো অংশ করে বলে, সেসব বাচ্চাদের ক্ষেত্রে এখানে ঠিক করবেন। তারপর 10.2-তে রয়েছে দিস স্টুডেন্ট স্টেমার্স হোয়াইল স্পিকিং অর স্পিক্স ইনকোহেরেন্টলি। যখন সে কথা বলে তখন তুতলায়, যদি কোনো বাচ্চা তুতলায় সেক্ষেত্রে আপনারা এখানে ঠিক করবেন। 11.1-এ রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন কমিউনিকেটিং অর সোশিয়ালাইজিং উইথ আদার্স। যে বাচ্চা অন্যান্য সব বাচ্চাদের ক্ষেত্রে সাথে যে সময় কথা বলবে তখন
ডিফিকাল্টি ফেস করে, প্রবলেম ফেস করে, কমিউনিকেট করতে পারে না, সঠিকভাবে তাদের সঙ্গে বার্তালাপ করতে পারছে না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 11.1 রয়েছে দিস স্টুডেন্ট ইজ আনএবল টু ডু এভরিডে টাস্কস লাইক ফিনিশিং হোমওয়ার্ক, ফলোয়িং ইনস্ট্রাকশনস, ডিরেকশনস অফ দ্য টিচার অর ইভেন ইউজিং দ্য ওয়াশরুম উইদাউট হেল্প। যে বাচ্চা তার দৈনন্দিন কাজ করতে সে অক্ষম, যেমন তার হোমওয়ার্ক সে করে আনছে না, শিক্ষকের ইনস্ট্রাকশন ফলো করছে না, শিক্ষক যে ডিরেকশন দিচ্ছেন সেটা সে ফলো করছে না, ইভেন এমনকি সে তার বাথরুমের কাজটাও নিজে নিজে সেরে নিতে পারছে না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 11.3 রয়েছে দিস স্টুডেন্টস বিহেভিয়ার ডাজ নট কনফর্ম টু দ্য কনটেক্সট প্লেগ্রাউন্ড, ক্লাসরুম, হোম, এনিওয়্যার or accepted social norms. For example, frequently walks out of the class without permission, speaks out of turn and keep interrupting. যে শিশু খেলার মাঠে হোক, শ্রেণীকক্ষে হোক বা নিজের বাড়িতে হোক, সে তার এমন বিহেভিয়ার করছে যাতে সে মূল কনটেক্সটটা ফলো না করে সে ক্লাসরুম থেকে হঠাৎ করে বেরিয়ে পড়ছে, কথার মধ্যে বারবার কথা বলছে, অর্থাৎ ডিস্টার্ব করছে, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। তারপর 11.4 দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন অ্যাপ্লাইং হোয়াট ইজ লার্নড সাকসেসফুলি ইন ওয়ান সিচুয়েশন কনটেক্সট টু অ্যানাদার। ফর এক্সাম্পল, শি অর হি ক্যান সলভ কোয়েশ্চনস রিলেটেড টু এডিশন উইথ পেন, পেন্সিল অ্যান্ড পেপার, but is unable to answer when asked if there are 5 bananas and 3 mangoes, how many fruits are there in total? এমন শিশু যে কি করে কোনো কিছু বোঝানোর সময় সে শিখে ফেলে, বুঝে নেয়, কিন্তু লেখার ক্ষেত্রে গেলে সে লিখতে পারছে না, পেন অ্যান্ড পেন্সিল ইউজ করলে সে সেটা করতে পারছে না। এমন শিশুদের ক্ষেত্রে যখন তাকে কিছু জিজ্ঞেস করা হয় তখন সে মুখে মুখে সেটির উত্তর দিতে পারে, কিন্তু যখন লিখতে বলা হয় তখন সে লিখতে পারছে না। উদাহরণস্বরূপ বলা হচ্ছে, একটি কোয়েশ্চেন সলভ করার জন্য দেওয়া হলো, ইফ দেয়ার আর 5 ব্যানানাস অ্যান্ড 3 ম্যাঙ্গোজ, যদি 5টি কলা এবং 3টি আম থাকে, সর্বমোট এখানে কয়টি ফল আছে, তো সে বলে দিতে পারে, কিন্তু লেখার ক্ষেত্রে গেলে সে পেন অ্যান্ড পেন্সিল ইউজ করে সেটি লিখতে পারছে না। তো সেসব বাচ্চার ক্ষেত্রে আপনি এখানে ঠিক করতে পারেন। তারপর 12.1 This student reads or writes slower than the average or expected speed. যে পড়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে slower than the average, বাকি ছাত্রদের তুলনায় স্লো, অর্থাৎ পিছনে থাকে, স্লো থাকে, যে এক্সপেক্টেড স্পিডে তার থাকার কথা ছিল সে স্পিডে সে নেই, সেসব বাচ্চাদের ক্ষেত্রে এখানে ঠিক করবে। 12.2 রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ ব্যাড হ্যান্ডরাইটিং that lacks clarity even after sufficient practice and exercises. যেসব বাচ্চা বারবার চেষ্টা করার পরও হাতের লেখার উন্নতি করতে পারছে না, হাতের লেখাটা অস্পষ্ট, ক্লিয়ার নয়, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করতে পারেন। 12.3 রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ কন্টিনিউয়াস ডিফিকাল্টিজ ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ হোয়াট ইজ রেড। বাচ্চার বারবার ডিফিকাল্টিজ ফেস করতে হয়, কঠিন লাগে তার, ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ হোয়াট ইজ রেড, যেটা পড়া হয়েছে সেটা তার বুঝতে সে ডিফিকাল্টিস ফেস করছে, সে সকল বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ঠিক করতে পারেন। তারপর 12.4 দিস স্টুডেন্ট এক্সিবিটস ডিফিকাল্টি ইন রিকলিং দ্য স্পেলিংস অফ লার্নড ওয়ার্ডস, গ্রামার, পাংচুয়েশন, অর্গানাইজেশন ইভেন আফটার টিচিং মাল্টিপল টাইমস। যে শিশু যেটি অলরেডি সে শিখে নিয়েছে কিন্তু সেটি উচ্চারণ করতে বা মনে করতে তার অসুবিধে হচ্ছে, সেটি গ্রামার বিষয়ের হোক, পাংচুয়েশন উচ্চারণ করতে, অর্গানাইজেশন ইভেন আফটার টিচিং মাল্টিপল টাইমস, বারবার শেখানোর পরও সেটি সে মনে করতে বা উচ্চারণ করতে তার প্রবলেম ফেস হচ্ছে, ডিফিকাল্টিস ফেস হচ্ছে, সেসব ক্ষেত্রে এখানে আপনি ঠিক করতে পারেন। তারপর 12.5 দিস স্টুডেন্ট হ্যাজ এ comparatively short attention span or is unable to concentrate on a task. যে সকল বাচ্চা শর্ট স্পানে অর্থাৎ মনোযোগ দিয়ে কোনো কিছু করছে না, সেসব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন।
12.6 রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন অর্গানাইজিং হিমসেলফ অর হারসেলফ টু কমপ্লিট এ টাস্ক অন টাইম। যে ছাত্র নিজের কোনো একটি কাজ তার সঠিক সময়ের মধ্যে সমাধান করতে সক্ষম নয় সেসব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এখানে আপনি টিক করবেন। 12.7 রয়েছে দিস স্টুডেন্ট ল্যাক্স এ সেন্স অফ ডিরেকশন, লেফট রাইট, আপ ডাউন, ফ্রন্ট ব্যাক। অর্থাৎ যে সকল ছাত্র ডিরেকশন সম্পর্কে, দিক সম্পর্কে তাদের ধারণা নেই বা তাদের সেন্স কাজ করে না, ডান বাম, উপর নিচ, সামনে পেছনে, সেসব দিক তারা উপলব্ধি করতে পারে না সহজে, সেসব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আপনারা এখানে টিক করবেন। 12.8 রয়েছে দিস স্টুডেন্ট রিভার্সেস লেটার্স অর সিম্বলস অর ওয়ার্ডস অর নাম্বারস while writing, for example writing Q instead of P or B instead of D, U instead of V, W, M, Ch, J, P, T frequently। তার মানে যে সকল ছাত্ররা লেটার বা সিম্বল লেখার ক্ষেত্রে উল্টোপাল্টো করে লিখে, পি লেখার সময় কিউ লিখে ফেলে, বি লিখতে গিয়ে ডি লিখে ফেলে, ইউ লিখতে বি লিখে ফেলে, ডাব্লিউ লিখতে এম লিখে ফেলে, চ এর জায়গায় জ, প এর জায়গায় তো, এরকম যে সকল ছাত্ররা করে সেসব ছাত্রদের ক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। তারপর 12.9 দি এরর্স কমিটেড বাই দিস স্টুডেন্ট হ্যাভ এ পার্টিকুলার প্যাটার্ন অর কনসিস্টেন্সি। এখানে বলা হয়েছে এমন কোনো ছাত্র যে একটি ভুল বারবার ওই প্যাটার্নেই সে বারবার করতে থাকে, কনসিস্টেন্সি তার ওই ভুলের মধ্যে, ওই ভুলটা বারবার সে রিপিট করে, অর্থাৎ বারবার একই ভুল করে থাকে, সেসব শিশুদের ক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। 12.10 দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্যাল সিম্বলস সাচ এজ প্লাস, মাইনাস, ইনটু, মাল্টিপ্লিকেশন। অর্থাৎ যেসব শিশু গাণিতিক চিহ্ন সম্পর্কে তারা প্রবলেম ফেস করছে, গাণিতিক চিহ্ন তারা ভালো করে বুঝে উঠতে পারছে না, প্লাস কোনটি, মাইনাস কোনটি, মাল্টিপ্লিকেশন চিহ্ন কোনটি, ডিভিশন চিহ্ন কোনটি, সেটি ভালো করে তারা উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে আপনারা এখানে টিক করবেন। তারপর 13.1 দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন মেকিং আই কন্ট্যাক্ট অর লুকিং অ্যাট দ্য স্পিকার। যে সকল ছাত্র স্পিকার অর্থাৎ বক্তার দিকে তারা আই কন্ট্যাক্ট করতে পারে না, চুকে চুকে তারা কন্ট্যাক্ট করতে পারছে না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে টিক করতে পারেন। দিস স্টুডেন্ট, তারপর একটা দিস স্টুডেন্ট ইকোজ অর রিপিটস ওয়ার্ডস, ফর এক্সাম্পল অন বিইং আস্কড হোয়াট ইজ ইয়োর নেম উইল রিপিট হোয়াট ইজ ইয়োর নেম ইনস্টেড অফ টেলিং হিজ অর হার নেম। এমন সব বাচ্চা রয়েছে যাদেরকে আপনি প্রশ্ন করবেন হোয়াটস ইয়োর নেম, সে উত্তর না দিয়ে আবার আপনাকেই জিজ্ঞেস করে ফেলবে হোয়াটস ইয়োর নেম। তো এরকম যদি কোনো বাচ্চা থেকে থাকে সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 13.3 রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন ইন্টারাক্টিং, মেকিং ফ্রেন্ডস, প্লেইং উইথ পিয়ার গ্রাউন্ড, ক্লাসমেটস। যে সকল বাচ্চা আপনারা দেখবেন অন্য সব বাচ্চাদের সাথে মেলামেশা করছে না, খেলার সঙ্গী হিসাবে তাদেরকে সাথে সে নিচ্ছে না, অন্যদের সাথে সে বন্ধুত্ব করছে না, একাভাবে থাকতে পছন্দ করছে, পিয়ার গ্রুপে সে অংশগ্রহণ করছে না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। তারপর 13.4 রয়েছে দিস স্টুডেন্ট ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু ডিল উইথ সাডেন চেঞ্জেস ইন রুটিন, ফর এক্সাম্পল চেঞ্জ ইন ক্লাস টিচার, চেঞ্জ ইন ক্লাসরুম, টাইম টেবিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এমন যদি কোনো ছাত্র থেকে থাকে যারা হঠাৎ কোনো কিছুর পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না, যেমন ক্লাসরুম পরিবর্তন করা হয়েছে, রুটিন পরিবর্তন হয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন করা হয়েছে, এ ধরনের কিছু পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। 13.5 রয়েছে দিস স্টুডেন্ট এক্সিবিটস রিপিটেটিভ ম্যানারিজম লাইক হ্যান্ড ফ্ল্যাপিং, নোডিং হেড, ফিঙ্গার মুভমেন্ট, রকিং বডি অ্যান্ড ভোকাল রিপিটেশনস, সাউন্ডস, ওয়ার্ডস, ফ্রেজেস। এমন কোনো যদি বাচ্চা থেকে থাকে যারা অনেক সময় দেখা যায় বারবার হাত নাড়ায়, মাথা নাড়াচ্ছে বা আঙ্গুল দিয়ে কোনো কিছু মুভমেন্ট করছে, এভাবে আঙ্গুল নাড়াচ্ছে, বডি রকিং করছে, শরীর নাড়াচ্ছে এবং মুখ দিয়ে বারবার সাউন্ড করছে, এমন সব সাউন্ড করছে যেগুলো অড সাউন্ড হিসেবে বিবেচ্য, এ ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। 13.6 রয়েছে দিস স্টুডেন্ট ক্যান কাউন্ট, ফর এক্সাম্পল 1 to 100, but it is not able to give 2 pencils, 3 pens when asked. আপনাদের
ছাত্রছাত্রীদের মধ্যে হয়তো এমনও ছাত্রছাত্রী থাকতে পারে যারা 1 থেকে কিন্তু 100 পর্যন্ত গণনা করতে পারে, কিন্তু যদি তাদেরকে বলা হয় 3টি কলম দাও, 2টি পেন্সিল দাও, তখন হয়তো সে 2 এবং 3 কয়টি মিলে 2 হয়, কয়টিতে 3 হয় সেটা সে শনাক্ত করতে পারে না। অর্থাৎ 2 এর জায়গায় হয়তো সে বেশিও দিতে পারে, কমও দিতে পারে, 3 এর জায়গায় সে বেশি বা কম দিতে পারে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত কিন্তু গণনা জানে, গণনা করে বাস্তবে সেটা কিন্তু প্রয়োগ করতে জানে না। সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। তারপর 13.7 রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টিজ ইন ফলোয়িং গ্রুপ ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়ার্স স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনস বাই নেম। ফর এক্সাম্পল, while instructing the whole class, open your mathematics books. This child may require Rohit, open your mathematics books. এমন কোনো ছাত্র ক্লাসে হয়তো থাকতে পারে, যখন আপনি ক্লাসে গিয়ে ইনস্ট্রাকশন করছেন যে তোমাদের গণিত বইটি খুলো, তখন সে কি করছে, সে কিন্তু রেসপন্ড করছে না। বাকি সব হয়তো বই খুলছে, কিন্তু সে বই খুলছে না। যখন আপনি তাকে স্পেসিফিক্যালি ইনস্ট্রাকশন করবেন একটি নাম নিয়ে, যেমন রোহিত তুমি তোমার গণিত বইটি খুলো, তখনই সে আপনার কথা শুনবে। যদি এ ধরনের কোনো শিশু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ঠিক করবেন। 13.8 রয়েছে ডিউরিং স্টোরি টেলিং সেশন দিস স্টুডেন্ট অলওয়েজ অ্যাপিয়ার্স নট টু বি ইন্টারেস্টেড হোয়াইল অল আদার্স আর লিসেনিং কিনলি। যখন আপনি স্টোরি টেলিং মেথড অ্যাপ্লাই করছেন আপনার শ্রেণীতে, তখন বাকি সব ছাত্রছাত্রীরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু সে বাচ্চাটি আপনার কথা শুনতে ইচ্ছুক নয়, সে মনোযোগ সহকারে শুনছে না, সেটার প্রতি সে ইন্টারেস্টেড নয়। এমন বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 13.9 রয়েছে দিস স্টুডেন্ট রিভার্সেস প্রোনাউন্স অর অ্যাভয়েডস ইউজিং প্রোনাউন্স। ফর এক্সাম্পল, হোয়েন দ্য টিচার আস্কস হ্যাভ ইউ ব্রট ইউর হোমওয়ার্ক, দ্য চাইল্ড রেসপন্ড ইউ ব্রট ইউর হোমওয়ার্ক, রানি ব্রট ইউর হোমওয়ার্ক। যদি কোনো বাচ্চা প্রোনাউনের সঠিক ব্যবহার করতে না পারে, যেমন কোনো শিক্ষক যদি তাকে প্রশ্ন করেন তুমি কি তোমার হোমওয়ার্ক নিয়ে এসেছো, সে যদি উত্তরে বলে তুমি তোমার হোমওয়ার্ক নিয়ে এসেছো, রানী তোমার হোমওয়ার্ক নিয়ে এসেছে, এভাবে সঠিকভাবে প্রোনাউনের ব্যবহার করতে যে সকল বাচ্চারা পারে না, সে সকল বাচ্চাদের ক্ষেত্রে আপনি কি করবেন, তার ডান দিকে থাকা ওই খালি বাক্সে টিক করবেন। 13.10 This student can read fluently and repeat verbatim, but is not able to narrate orally or written in his or her own words. যদি কোনো ছাত্র ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, রিপিটেডলি বলতে পারে, কিন্তু সে সেটা নিজের থেকে ভালো করে বুঝিয়ে যদি সেটা বলতে পারে না, সেক্ষেত্রে সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে টিক করতে পারেন। সে পড়তে পারে কিন্তু সে বুঝাতে সক্ষম নয়, নিজের ভাষাতে সে বুঝাতে সক্ষম নয়, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 14.1 রয়েছে দিস স্টুডেন্ট অফেন অ্যাপিয়ার্স স্যাড অর সিমস উইথড্রোন অর হ্যাজ সিভিয়ার মুড সুইংস অর হ্যাজ ট্রাবল ফোকাসিং অর স্টেইং ইন হার অর হিজ ওন সিট। এমন ছাত্র যাকে সবসময় দুঃখিত বলে মনে হয় বা তার মুড ভালো থাকে না, সে কী করে, তার নিজের আসনের দিকে সে ফোকাস করে না, সে নিজের আসনে বসতে ট্রাবল ফেস করে, তার প্রবলেম হয়, ভালো লাগে না, তার মুডটা সবসময় খারাপ থাকে, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 14.2 রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ অ্যান আনএক্সপেক্টেড ওয়েট লস অর ওয়েট গেইন। যে সকল ছাত্র তার বয়স অনুযায়ী শরীরের ওজন কম অথবা শরীরের ওজন বেশি, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করেন। 14.3 রয়েছে দিস স্টুডেন্ট কমপ্লেন্স ফ্রিকুয়েন্টলি অ্যাবাউট এক্স সাচ অ্যাজ হেডেকস অ্যান্ড স্টমাক এক্স। যদি কোনো শিশু ফ্রিকুয়েন্টলি কমপ্লেন করে তার পেটে ব্যথা বা মাথা ব্যথার বিষয়ে, ঘন ঘন মাথা ব্যথা বা পেটে ব্যথা হয়, সেসব বাচ্চার ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 14.4 রয়েছে দিস স্টুডেন্ট অফেন হ্যাজ সুইসাইডাল থটস or talk about attempting suicide or indulge in self-harm activities such as making cut marks or burning. যদি কোনো শিশু আত্মহত্যার চেষ্টা করে বা সে চিন্তা নিয়ে থাকে, সবসময় সে আত্মহত্যার জন্য বা নিজেকে আঘাত দেওয়ার মতো এমন কিছু কাজ করে থাকে, শরীরের কোনো অঙ্গ কেটে ফেলার উপক্রম হচ্ছে বা শরীরের কোনো অঙ্গ তার শরীরের জ্বালিয়ে দিতে সে ইচ্ছুক হচ্ছে, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 14.5 রয়েছে দিস স্টুডেন্ট অ্যাপিয়ার্স টু বি ইনভলভড ইন ড্রাগস অর অ্যালকোহল ইউজ। যদি কোনো ছাত্র মদ্যপান
অথবা মদ্যপান, সুরাপান অথবা ড্রাগস অ্যাডিক্টেড হতে ইচ্ছুক বা সেটি সেবনের জন্য সে প্রচেষ্টা করছে, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। দিস স্টুডেন্ট অ্যাপিয়ার্স টু বি ডিটাচড from reality and lives in an imaginary world. For example, talking to imaginary friends, that is not make believe play. যদি এমন কোনো ছাত্র থাকে যে বাস্তবের সঙ্গে তার সম্পর্ক না রেখে অবাস্তব কিছু নিয়ে ভাবনা করে কল্পনার জগতে সে ভেসে থাকে, যেমন এমন কারোর সঙ্গে সে কথা বলছে, এমন কোনো বন্ধুর সঙ্গে কথা বলছে, সে বাস্তবে কিন্তু তার সামনে নেই, যদি এ ধরনের কোনো শিশু থেকে থাকে তাহলে শিশুদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। তারপর 14.7, দিস স্টুডেন্ট অ্যাপিয়ার্স টু হ্যাভ ইন্টেন্স ফিলিংস অর ফিয়ার উইদাউট এনি স্পেসিফিক রিজন। যদি কোনো ছাত্রের কোনো স্পেসিফিক রিজন ছাড়া খুব বেশি ভয় পায়, ভয় থাকে, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। 14.8 রয়েছে, দিস স্টুডেন্ট এক্সিবিটস ড্রাস্টিক চেঞ্জেস ইন বিহেভিয়ার অর পার্সোনালিটি, ফর এক্সাম্পল ফাইটিং ফ্রিকুয়েন্টলি, ইউজিং ওয়েপন্স অ্যান্ড এক্সপ্রেসিং এ ডিজায়ার টু সিরিয়াসলি হার্ট আদার্স। যদি কোনো ছাত্র এমনভাবে নিজেকে পরিবর্তন করে ফেলে হঠাৎ করে, কারোর সঙ্গে হঠাৎ করে সে মারপিট করে, অস্ত্রশস্ত্রের ব্যবহার করে, বা সে এমন কিছু করে ফেলে যাতে তার বন্ধুবান্ধবদের বা তার অন্যান্য সঙ্গী সাথীদের সে আঘাত করে ফেলে, যদি এ ধরনের কোনো শিশু থেকে থাকে তাহলে আপনি এখানে টিক করবেন। 15.1 রয়েছে, দিস স্টুডেন্ট গেটস ট্রেমার্স, রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ মাসল। যদি কোনো শিশুর মাসলের মধ্যে কম্পন বা শিহরণ অনুভব করে, তো সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। 15.2, ইন কম্প্যারিজন টু আদার স্টুডেন্টস, দিস স্টুডেন্ট গেটস ইজিলি টায়ার্ড অর ফ্যাটিগড। অন্যান্য সব শিশুদের তুলনায় যে শিশুটি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, সেসব শিশুর ক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। 16.1, দিস স্টুডেন্ট হ্যাজ আনএক্সপ্লেইনড অ্যান্ড এক্সেসিভ ব্লিডিং ফ্রম কাটস। যে ছাত্রের বা শিশুর কাটা থেকে বেশি করে রক্ত বের হয়, অথবা তার শরীরে যেখানে আঘাত পেয়েছে সেখান থেকে ঘা হয়েছে, সেখান থেকে রক্ত বের হয় খুব বেশি পরিমাণে, আনইউজুয়াল নোজ ব্লিডস এবং নাক দিয়ে অপ্রয়োজনীয় রক্ত বের হয়ে যায়, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। 17.1 রয়েছে, দিস স্টুডেন্ট হ্যাজ সুয়েলিং ইন অ্যাবডোমেন, হ্যান্ডস, ফিট অর হ্যাজ ফ্রিকুয়েন্ট ফিভার। যে শিশুর পেটের মধ্যে বা হাতে বা পায়ে ফুলা রয়েছে এবং ঘন ঘন তার জ্বর হয়, সেসব বাচ্চার ক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। তো এগুলো ছিল প্রশাস্ত পার্ট 1-এ উল্লেখ করা সিমটমসগুলো, যেগুলো আমরা ভালো করে লক্ষ্য করে ছাত্রছাত্রীদের কী সমস্যা রয়েছে সেসব আমরা টিক মার্ক করে রেখে, পরে অন্য একটি পেজ রয়েছে যেটা ডিকোডিং প্রশাস্ত পার্ট 1 বলা হয়। এই প্রশাস্ত পার্ট 1-এর ডিকোডিং কিভাবে করতে হয় তার জন্য আমি আলাদাভাবে আরও একটি ভিডিও প্রস্তুত করব, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।